রক্ত যখন রক্তনালীর মধ্যে দিয়ে প্রভাবিত হয় তখন সে তার দেয়ালে চাপ দেয়, এটাকে স্বাভাবিকভাবে আমরা রক্তচাপ বলি। কিন্তু সেই চাপটা যদি তার বয়স অনুযায়ী বেশি হয় তখন আমরা উচ্চ রক্তচাপ বলি। 18 বছরের উপরে যারা, তাদের যদি উপরের রক্তচাপটা 140 মিলিমিটার পারদের বেশি হয় এবং নিচেরটা যদি 90 মিলিমিটার পারদের বেশি হয় তখন আমরা তাকে গ্রেড 1 হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলি। এরপরে গ্রেড 2 আছে, কোনো গাইডলাইনে গ্রেড 3 আছে। আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যপালায়। সাথে আছে আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, বাংলাদেশের একটি পরিসংখ্যান বলছে প্রতি 4 জনের একজন উচ্চ রক্তচাপে ভুগছে এবং প্রতি বছর প্রায় 2.5 লাখ মানুষ এই উচ্চ রক্তচাপের কারণে মৃত্যুবরণ করছে। আজকের এই পর্বে আমরা ভয়াবহ এই ঘাতক রোগটি নিয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার সমীর কুমার কুন্ডু, কার্ডিওলজি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে, কালবেলাকে এবং দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যবেলা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের মূল অনুষ্ঠান শুরুর পূর্বে আমরা আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো। ডাক্তার সমীর কুমার কুন্ডু 1969 সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেছেন। এরপর 2010 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিওলজির ওপর উচ্চতর ডিগ্রি MD সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আমরা হাইপার টেনশন নিয়ে আজকে কথা বলবো, উচ্চ রক্তচাপ। শুরুতেই বলেছিলাম যে অনেক মানুষ এই রোগটিতে ভুগছে, কিন্তু তারপরে সচেতন হচ্ছে না এবং অনেক মানুষ জানেও না যে তিনি আসলে হাইপার টেনশনে ভুগছেন। একটু যদি বলতেন যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ রোগটি কি? 17 মে সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। তো এবারের প্রতিপাদ্য ছিল যে সঠিক উপায়ে আপনার রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। তো এই ক্ষেত্রে তাহলে রক্তচাপ জিনিসটা কি? রক্ত যখন রক্তনালীর মধ্যে দিয়ে প্রভাবিত হয় তখন সে তার দেয়ালে চাপ দেয়, এটাকে স্বাভাবিকভাবে আমরা রক্তচাপ বলি। কিন্তু সেই চাপটা যদি তার বয়স অনুযায়ী বেশি হয় তখন আমরা উচ্চ রক্তচাপ বলি। তো বয়স অনুযায়ী কেমন বেশি? যেমন ধরেন 18 বছরের উপরে যারা, তাদের যদি উপরের রক্তচাপটা 140 মিলিমিটার পারদের বেশি হয় এবং নিচেরটা যদি 90 মিলিমিটার পারদের বেশি হয় তখন আমরা তাকে গ্রেড 1 হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলি। এরপরে গ্রেড 2 আছে, কোনো গাইডলাইনে গ্রেড 3 আছে। কাজেই রক্তচাপ যখন এই স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি। তো এই উচ্চ রক্তচাপ কেন জানতে হবে, কেন এটা নীরব ঘাতক ব্যাধি? যেমন যখন রক্তের চাপ বেড়ে যাচ্ছে তখন আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন উপর থেকে যদি আসি ব্রেনে যে অসুখগুলো আমরা জানি, যে স্ট্রোক বা পক্ষাঘাত বা প্যারালাইসিস, ব্রেনে হেমোরেজ বা রক্তক্ষরণ বলি, একজন মানুষ উল্টাপাল্টা বকছে, জ্ঞান নাই, এনকেফালোপ্যাথি বলি, এবং অনেক মানুষ দেখবেন ডিমেনশিয়া বা ভুলে যাচ্ছে, এটা হচ্ছে ব্রেনে। চোখে যেটা হয় যে চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হতে হতে একসময় হঠাৎ করে অন্ধ হয়ে যেতে পারে। এবার আসি হার্টে আমরা যে অসুখগুলো বলে থাকি, যেমন ধরেন অ্যানজাইনা, বুকে ব্যথা, তারপর হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, অনিয়মিত হৃদস্পন্দন, এই যে হার্টের যে কাল ব্যাধিগুলো, এগুলো কিন্তু রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে হচ্ছে। পরে আসি কিডনি যে বিকল হচ্ছে, আস্তে আস্তে কার্যক্ষমতা হারানো থেকে একদম বিকল, কিডনি প্রতিস্থাপন করাও লাগছে, এটা কিন্তু উচ্চ রক্তচাপের জন্য। আরেকটা হচ্ছে যেহেতু এটা রক্তচাপ মানে রক্তনালীর সব রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে ফেলে শরীরে, হাতে পায়ের রক্তনালীগুলো সংকুচিত হয়, বন্ধও হয়ে যেতে পারে। কাজে এই যে 5টা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে, তা কেন যাচ্ছে? রক্তের চাপটা তার স্বাভাবিকের থেকে বেশি বেড়ে যাওয়ার জন্য, এটাকেই আমরা উচ্চ রক্তচাপ বলি। স্যার, আপনি বললেন যে আসলে রক্তচাপের যে মাত্রাটা উপরে যদি 140-এর বেশি হয় বা নিচে যদি 90-এর কাছাকাছি বা এর বেশি হয় তখন সেটাকে রক্তচাপ বলছি, কিন্তু সেটা কতবার আসলে একবার হলেই কি এটাকে আমরা উচ্চ রক্তচাপ বলতে পারি, নাকি এটার কোনো রুটিন আছে? সেই রুটিনের পরে আপনারা বলেন যে আসলে একজন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত? এই রক্তচাপ মাপাটা কিন্তু সঠিক হতে হবে। তো এটা কীভাবে? যেমন যার মাপা হবে তার কিছু শর্ত আছে কিন্তু, যে আপনি একটা জায়গায় গেলেন, খারাপ লাগছে, একটা দোকানে গেলেন, দাঁড়ায় প্রেশারটা মেপে ফেললেন, অথবা আপনার খারাপ লাগছে যে কোনো জায়গায় মেপে ফেললেন, তাহলে কিন্তু মাপটা ভুল হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেভাবে করে থাকি যে 30 মিনিট আগে তার সকল ধরনের, ধরেন চা, কফি, মদ্যপান, এগুলো বন্ধ রাখতে হয়, তার অতিরিক্ত পরিশ্রম বন্ধ রাখতে হয়, খাবার খাওয়া যায় না আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা আগে এই নিয়মগুলো মানতে হবে। এবং প্রস্রাবের থলিতে যদি প্রস্রাব জমা হয়ে থাকে
চাপ থাকে সেটা কিন্তু প্রস্রাব করে আসতে হবে। এবং মাপার আগে 5 মিনিট তাকে বিশ্রাম নিতে হবে শারীরিক এবং মানসিকভাবে। যে ঘরে আমরা মাপি সেই ঘরটা কিন্তু কোলাহল মুক্ত হতে হবে, তার তাপমাত্রাটা ঠিক থাকতে হবে। আচ্ছা, এবার হচ্ছে রুগী আর যে মাপবেন তাদের বসার উপরে ডিপেন্ড করবে। রুগী সাধারণত একটা চেয়ারে বসবেন, সেটা যে ধরনের চেয়ারই হোক, তার পা দুইটা মাটিতে থাকবে, পা দুইটা পাশাপাশি থাকবে। আমি ঠিক যেভাবে বসা আছে, যে আমার পিঠটা চেয়ারে হেলান দেওয়া থাকবে, হাতটা থাকবে টেবিলের উপরে, যাতে বাহুটা আমার হার্টের লেভেলে থাকে, না হলে কিন্তু ভ্যারি করবে। তারপরে যিনি মাপবেন, যে আমরা যে কাফ ব্লাড প্রেশারে ব্যবহার করি, এটা বাচ্চাদের একরকম, মাঝারি গরম যাদের তাদের একরকম, খুব মোটাদের একরকম। যদি বাচ্চাদের দিয়ে আমার মাপা হয় তাহলে কিন্তু রক্তচাপ বেশি আসবে, বা খুব মোটা লোকেরটা দিয়ে যদি আমার মাপা হয় তাহলে রক্তচাপ কম আসবে। এইবার যখন ব্লাড প্রেশার মাপা হবে তখন কথা বলা যাবে না, দুইজনের মধ্যে কোনো কথাবার্তা হবে না। তখন যিনি মাপবেন সাধারণত যে কোনো একটা হাতেই মাপতে পারেন। প্রথমবার কিন্তু 2 হাতেই মাপতে হবে। ধরুন সে ডান হাতে মাপলো, ডান হাতে মাপার পরে যদি দেখে যে 130/85 কম, তাহলে এই হাতে আর মাপা লাগবে না, তখন তিনি বাম হাতে মাপবেন। বাম হাতে মেপেও যদি 130/85 কম হয় তাহলে আর মাপা লাগছে না, কিন্তু এর বেশি হলে তাকে 3টা মাপ নিতে হবে 1 মিনিট পর পর। প্রথম মাপটা বাদ দিয়ে পরের 2টার গড় করতে হবে। 3টা মাপ নেওয়ার জন্য প্রথমটা তার টেনশনে বাড়তে পারে, পরের 2টা ইউজুয়ালি বাড়ে না। তো এই মাপার পরে যদি 140/90 বেশি হয় তখন আমরা বলি যে আপনি আবার 1 সপ্তাহ পরে আসেন, অথবা আবার 1 মাস পরে আসেন। তো ক্রমাগত যদি 3টা মাপে 140/90 উপর থাকে তখন আমরা তাকে বলি উচ্চ রক্তচাপ। প্রথমবার কিন্তু বলি না, বলি একটু বেশি আছে। আচ্ছা, কিন্তু 160/100 উপরে যদি হয়ে যায় প্রথমবার মাপার পরে, যেটা গ্রেড 2, তখন কিন্তু আমরা তাকে হাইপারটেনশন বলছি। আর কি সেটা হয়ে গেছে। হ্যাঁ, আর যদি গ্রেড 3, যেটা নতুন 2023-এর গাইডলাইন বলছে যে 180/110, সেটারও আর মাপামাপির দরকার নেই। কিন্তু এই যে হাই নর্মাল যদি বলি, গ্রেড 1 বলি, তাদেরকে কিন্তু কয়েকটা মাপে বলা হয় যে পারসিস্টেন্টে যদি 140/90, সেই মাপটা কিন্তু অফিস বা ক্লিনিকের, বাড়িতে না। তাহলে ব্লাড প্রেশার মাপার 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে যে রুগী আসলো ডাক্তারের কাছে বা অফিসে, সেটা আমরা অফিস বিপি বলি। সেটা বলি যে পারসিস্টেন্ট মানে ক্রমাগতভাবে 140/90 বেশি থাকতে হবে। কিন্তু আমরা কিন্তু এখন বলি যে আপনি বাড়িতে মাপেন। বাড়িতে মেপে যদি 2-3টা মাপে, যে সঠিক উপায়ে বললাম বসে কিভাবে মাপতে হবে, বাড়িতে মেপে যদি 135/85 বেশি হয় কয়েকটা মাপে, তাহলেও কিন্তু সেটা হাইপারটেনশন। বাড়ির মাপে কিন্তু 5 কম। এবার কিছু রুগী আছে যে ডাক্তারের কাছে আসলে ব্লাড প্রেশার বেড়ে যায়, বাড়িতে তার নর্মাল থাকে, এটাকে বলি আমরা হোয়াইট কোট হাইপারটেনশন। আচ্ছা, আবার কিছু রুগী আছে ডাক্তারের কাছে কম থাকে, বাড়িতে মাপলে তার বেশি বেড়ে যায়, তখন তাদেরকে বলি এটা মাস্ট হাইপারটেনশন। তো একটা সমস্যা হয়ে গেল না, যে রুগীর 2 জায়গায় 2 রকম। 2 রকম। তখন আমরা 24 ঘন্টার অ্যাম্বুলেটরি বিপি রেকর্ড করি, ও 24 ঘন্টার গড় করে। সেই 24 ঘন্টার গড় করে যদি দিনের গড়টা আপনার 135/85 বেশি হয় তাহলে হাইপারটেনশন, সারাদিনের গড় যদি 130/80 বেশি হয় তাহলে হাইপারটেনশন, রাতেরটা বেশি ইম্পর্টেন্ট। রাতে যদি ঘুমের মধ্যে 120/70 বেশি হয় সেটা কিন্তু হাইপারটেনশন। তাহলে হাইপারটেনশন মাপার কিন্তু 3টা ক্যাটাগরি হচ্ছে, একটা অফিস ডাক্তারের কাছে, একটা বাড়িতে, আর একটা ল্যাবরেটরিতে বলে 24 ঘন্টার গড়। তো এইটা যখন পারসিস্টেন্টলি হয় তখনই আমরা তাকে উচ্চ রক্তচাপের লেভেল করি। কিন্তু কখনোই হাই নর্মাল বা গ্রেড 1কে একটা মাপ দিয়ে করি না। তেমন প্রেগনেন্সিতেও কিন্তু গর্ভকালীন যে মাপটা আমরা বলি যে 140/90 যদি এখন মাপলাম, তার 4 ঘন্টা পরে যদি থাকে অথবা পরের দিন যদি থাকে, 3টা মাপে যদি বেশি থাকে, তখন কিন্তু তাকে আমরা লেবেল করি যে আপনার উচ্চ রক্তচাপ। খুবই সুন্দর বলছিলেন। আসলে এই বিষয়টা সম্পর্কে আসলে সাধারণ মানুষ খুব কম জানে তারা। আরেকটা বিষয় স্যার, যেটা বললেন যে গড় করা হয়, গড়টাকে যে কয়বার মাপা হচ্ছে তার যোগফল দিয়ে যে কয়বার মাপা হচ্ছে তার ভাগফল, সেটাই যেমন কি শেষের 2টা যদি হয় তাহলে সেই 2টার যোগফল করে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে তাহলে যেটা গড়টা এসে গড়টা যাবে। চলে আসছে। কিন্তু তারপরেও এটা হয়তো সাধারণ মানুষের পক্ষে আসলে তারা হয়তো বিষয়টা খাটাতে পারবে না মাথায়। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলেই বোধহয় অবশ্যই। তিনি বিষয়টা নির্ধারণ করতে পারবেন। খুব সুন্দর বলছিলেন। আমরা একটু জানার চেষ্টা করব যে আপনি শুরুতে বলছিলেন এটিকে একটা ঘাতক রোগ বলা হচ্ছে, কারণ এটি আমাদের শরীরে শুধু হাইপারটেনশন শুধু একটা সমস্যাই ক্রিয়েট করছে না, কতগুলো অঙ্গের উপরে সেটা এফেক্ট ফেলছে। স্যার আপনি বলেছিলেনও কয়েকটা বিষয়, আমরা আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে হাইপারটেনশন কিভাবে আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের শরীরের সব অর্গানেরই রক্ত ছাড়া কেউ চলতে পারে না। তো সেই সব অর্গানে রক্ত পৌঁছানোর একটা নির্দিষ্ট চাপ আছে, যে আমার তো হার্টের থেকে ব্রেন উপরে, কাজে এখানে কিন্তু রক্তটা উপরের দিকে যাচ্ছে একটা চাপে।
তারপরে হার্টে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, সারা শরীরে প্রবাহিত হচ্ছে। কাজে কিছু চাপ না থাকলে এই রক্ত কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। যখনই চাপটা বেশি হবে তখন প্রথম লোডটা পড়ে হার্টের উপরে, যে হার্টকে বেশি চাপে রক্ত পাঠাইতে হচ্ছে, তার রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। তখন প্রথম প্রভাবটা পড়ে হার্টের উপরে, হার্টের মাংসপেশিগুলো মোটা হয়ে যায়, হার্ট বিশ্রাম নিতে পারে না। আর হার্ট যখন বিশ্রাম নিতে না পারে তখন ও অন্য কাজও করতে চায় না। তখন এই যে হার্টের দেয়াল মোটা হয়, হাইপারট্রফি বলি, তখন যে হার্টের ফেলিওর হয় ওটাকে আমরা ডায়াস্টোলিক হার্ট ফেলিওর বলি। তারপরে হার্টের যতগুলো জটিলতা বলছিলাম, যে তার রক্তনালীর রোগ, তার অনিয়মিত হৃদস্পন্দন, তার কার্যক্ষমতা কমে যাওয়া, এমনকি আমাদের যে মহাধমনী আছে, ব্লাড প্রেশার বাড়তে থাকতে থাকতে ওটা স্ফীত হয়ে যায়, একসময় এটা ছিঁড়ে যায়, তখন কিন্তু সাডেন ডেথও হয় মানুষের, অ্যাওর্টিক ডিসেকশন বলি এটা। তারপর যখন ব্রেনে যাচ্ছে রক্তটা ক্যারোটিড আর্টারি দিয়ে, তখন এই যে প্রেশারটা বাড়ছে তখন ব্রেনের রক্তনালী চেঞ্জ হচ্ছে। তো এই যে যখন তার তাপমাত্রা, এই ব্লাড প্রেশারটা খুব বেড়ে যাচ্ছে, তখন এটা হয় মস্তিষ্কের রক্তনালীটা ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হচ্ছে, অথবা তার মধ্যে ক্রমাগত শুরু হতে হতে তার মধ্যে ইসকেমিক চেঞ্জ হচ্ছে, থ্রোম্বাস যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে। আবার যখন খুব বেশি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ব্রেন এটাকে রেগুলেট করতে পারছে না, তখন ব্রেন কোনো কাজ করতে চায় না, ইনক্যাপুলোপ্যাথি। আর অনেক দিন ধরে যদি এটা সে সহ্য করতে থাকে, সে আর মানুষকে চিনতে পারবে না। চোখেরও রক্তনালী আছে, যে সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা, সেটার চেঞ্জ হলে সাডেন একজন মানুষ, আজ আমি এখানে বসে আছি, আমার রক্তচাপ নিয়ন্ত্রণে, হঠাৎ করে আমি অন্ধ হয়ে যেতে পারি। কিডনিতেও তেমন একটা নির্দিষ্ট মাত্রায় সেখানে রক্ত প্রভাবিত হচ্ছে, কিন্তু সেইটা যদি ক্রমাগতভাবে বেশি থাকে তাহলে কিন্তু কিডনি আর কাজ করতে পারছে না। কারণ প্রত্যেকেরই তার নির্দিষ্ট চাপে রক্ত দিতে হবে। তারপরে সারা শরীরে যেটা বলছিলাম, যে রক্ত নালী চেঞ্জ হয়ে যাচ্ছে, রক্ত হচ্ছে সারা সরবরাহ। আমরা যদি গ্যাসের লাইনের সঙ্গে তুলনা করি, এই গ্যাসের লাইনে যদি প্রবলেম হয় যেমন হবে, পানির লাইনে যদি বলি তেমন, এটাই ঠিক তেমন, যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছে আমার রক্তটা, সে চাপটা বৃদ্ধি করছে, হার্টকে এই চাপটা বেশি লোড নিতে হচ্ছে। যার কারণে এটা নীরবঘাতক কেন বলা হচ্ছে, এটা কোনো উপসর্গ করে না। যেমন আমাদের জ্বর হলে বুঝতে পারি, ব্যথা হলে বুঝতে পারি, এটা আপনার উপসর্গটাই হচ্ছে একটা অর্গান ড্যামেজ করে যখন আপনি জীবন একদম যায় অবস্থা, তখন বুঝতে পারছেন যে আপনার হাইপারটেনশন। তার মানে এটা নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, সাধারণত নেই। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা বিষয়, বাংলাদেশে আসলে হাইপারটেনশন রোগীদের চিত্রটা কেমন, সে সম্পর্কে যদি বলতেন। আমাদের দেশে 2022 সালে যে সার্ভেটা হয়েছে, তারা বলছেন যে 18 থেকে 60 বছর বয়স যেটা, এদের মধ্যে 23.5%, যেটা আপনি বলছিলেন শুরুতে, যে প্রতি 4 জন বা 5 জন লোকের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ আছে। তাহলে সেই হিসাবে 3 কোটি আমাদের অ্যাডাল্ট মানুষের উচ্চ রক্তচাপ আছে, 3 কোটি মানুষের। এদের মধ্যে অর্ধেক মানুষ জানেই না তার রক্তচাপ আছে, সে কখনো মাপেও নাই, জানেও না। এরবার যারা জানে তারা কোনো রকমে 35% মানুষ ওষুধ খায়। যারা ওষুধ খায় তাদের মধ্যে মাত্র 14% মানুষের এই রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। তাহলে আমি একটা খুব সহজে বলি দর্শকদের জন্য, আমরা এই মুহূর্তে 7 জন মানুষের হাই ব্লাড প্রেশার পেলাম। জিজ্ঞাসা করলে জানা যাবে 3 জন জানেই না তার রক্তচাপ আছে, 1 জন জানে কিন্তু ওষুধ খায় না, 2 জন জানে ওষুধ খায় কিন্তু নিয়ন্ত্রণে নাই, শুধু 7 জনে 1 জনের নিয়ন্ত্রণে আছে। তার চিন্তা করেন 100 জন যদি আমি চিন্তা করি, তাহলে 14 জন বা 15 জনের এটা নিয়ন্ত্রণে আছে। এই যে 85% মানুষ এই ঝুঁকিতে আছে, তার কিছু হচ্ছে না, সে বলে আমি তো এই প্রেশার নিয়ে সব করছি, কিন্তু যখন ঘটবে তার ব্রেন, তার চোখ, তার হার্ট, তার কিডনি, তার রক্তনালী, সেটা তার জন্য সমস্যা, তার পরিবারের জন্য সমস্যা, সমাজের সমস্যা, দেশের পর। কারণ আপনি একটা অঙ্গহানি হয়ে গেলে চিকিৎসা করে সেই আগের অবস্থায় আনতে পারবেন না বেঁচে থাকলেও। স্যার খুবই সুন্দর বলছিলেন, কিন্তু আমরা সেই জায়গাটা থেকে বের হয়ে আসবো কিভাবে? কারণ যেহেতু এই রোগটির কোনো লক্ষণ সচরাচর প্রকাশ পাচ্ছে না, সেক্ষেত্রে আসলে সচেতনতার জায়গাটা কোন দিক থেকে? সচেতন হচ্ছে যে প্রত্যেককে জানতে হবে। এটা যে কোনোভাবে হতে পারে, স্কুল থেকে শুরু হতে পারে, পরিবার থেকে শুরু হতে পারে, যে কোনো অফিস থেকে শুরু হতে পারে, যে প্রতিরোধ ছাড়া এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। তো সেই প্রতিরোধটা কিভাবে করতে পারে যদি খুব সহজে বলি, যে কিছু খারাপ অভ্যাস বাদ দিয়ে দেন। যে প্রতিরোধ কিন্তু টাকা দিয়ে করতে হবে না, এটা আবারও বলছি, যে খারাপ অভ্যাসগুলোর মধ্যে দেখেন যে আমাদের দেশে 52% পুরুষ ধূমপান করে। তাহলে 52% মানুষ যদি অ্যাক্টিভ স্মোকিং করে, তার পাশের জন কতজন প্যাসিভ স্মোকিং করছে, তাহলে সংখ্যাটা অনেক বেড়ে যাবে। আমাদের দেশে 35% মানুষ তামাক পণ্য ব্যবহার করে, যেটা সরাসরি এর সাথে যুক্ত। কাজেই এই যে তামাকের পণ্যগুলো, বিড়ি, সিগারেট, জর্দা, গুল চিরতরে বাদ দিতে হবে। আমাদের সমাজে মদ্যপানের হার খুব বাড়ছে, আশঙ্কাজনকভাবে বাড়ছে, এটা টোটালি বন্ধ করতে হবে। এবং অন্যান্য যে নেশাগুলো আছে সেটা বাদ দিতে হবে। কাজে নেশাগুলো বাদ দেন।
তারপরে হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাস, আমরা অতিমাত্রায় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বেকারি ফুড এগুলোর মধ্যে ঝুঁকে যাচ্ছি। একই তেলে বারবার ভাজা খাবারগুলো খাচ্ছি, অফিসে হোক যেখানে হোক, চানাচুর খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, পুরি খাচ্ছি, সবগুলো কিন্তু ট্রান্সফ্যাট। যে ফ্যাটের মধ্যে সবথেকে খারাপ ফ্যাট হচ্ছে ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাট হচ্ছে যে একই খাবার তেলে যখন একই বারবার ভাজা হচ্ছে তখন তাকে ট্রান্সফ্যাট বলে। তাহলে এগুলো বাদ দিতে হবে। আপনি দেখেন স্বাভাবিক পানি খাওয়া মানুষের হচ্ছে না, আমরা কোমল পানীয় ড্রিঙ্কস খাচ্ছি যার মধ্যে শুধু ক্যালোরি আছে। আমরা অতিরিক্ত অনেক চর্বি sugar জাতীয় use খাবার হচ্ছে। দিকে ঝুলে যাচ্ছি, আমরা অতিরিক্ত লবণ ও লবণাক্ত খাবার দিকে যাচ্ছি, সেটা বাদ দিতে হবে। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারে যাচ্ছি, এই জিনিসগুলো বাদ দিতে হবে। আর বাদ দিতে হবে কি যে আপনার ঘুমের যে একটা প্রয়োজন, আমরা কিন্তু এটা ভুলেই গেছি। আমরা ভাবি বোধহয় সারা রাত জেগে কাজ করলে বেশি কাজ করতে পারবো, কিন্তু আপনার ঘুমের সময় রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। আপনার শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে সেটা কমাতে হবে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, রক্তের চর্বি নিয়ন্ত্রণে থাকতে হবে, আপনার অবস্থান বুঝে প্রতিযোগিতামূলক মনোভাবটা আপনার রাখতে হবে, আপনাকে সব চাইতে হবে, সব পাই। এই যে একটা স্ট্রেস, বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত সেই স্ট্রেসের মধ্যে আছে। তারপরে পরিবেশের দিক থেকে যদি আমরা বলি যে বায়ু দূষণ আর শব্দ দূষণ, বায়ু দূষণে আমরা কিন্তু রেকর্ডে আছি যে যত হৃদরোগে মৃত্যু হয় তার 25% হয় বায়ু দূষণের জন্য। তাহলে দেখেন ঘরের বাইরে গেলে একটা মাস্ক পরে গেলে কিন্তু এই যে বায়ু যে ইনহেল করা সেটা হচ্ছে না। বায়ু এত সূক্ষ্ম, এইটা বলা হয় যে একটা চুলের 12 ভাগের 1 ভাগ। একটা চুল হচ্ছে 30 মাইক্রন, আর যেটা আমার ক্ষতি করে সেটা 2.5 মাইক্রন। মানে একটা চুলের 12 ভাগের 1 ভাগ যে পার্টিকেল, সেটা আমার নাক দিয়ে মুখ দিয়ে যাচ্ছে। আমার রক্তনালীর যতগুলো রোগ সেটাই বায়ু দূষণের মাধ্যমে হচ্ছে। শব্দ দূষণের মাধ্যমে হার্টের সবগুলো রোগ হচ্ছে, হার্ট এবং ব্রেনের। কাজে এটাও আমরা করছি না। তারপর হচ্ছে আমাদের একেবারেই হাঁটা চলার অভ্যাস নাই। যে এখন বলা হচ্ছে যে আপনি দিনে 30 মিনিট হাঁটার চেষ্টা করেন, সপ্তাহে 150 মিনিট হাঁটার চেষ্টা করেন, না পারলেও সারাদিনে 10,000 স্টেপস আপনি হাঁটার চেষ্টা করেন, একসাথে বসে না থাকে। কাজে এটা করতে হবে। কেউ হাঁটতে না পারলে, কেউ যদি সাইকেল চালাইতে চায়, কেউ সাঁতার কাটতে চায়, কেউ যদি নাচে সে নাচ করতে পারে, সে যদি প্রেয়ার করে তাহলেও কিন্তু তার বডি মুভমেন্ট হচ্ছে। কাজে সর্বোপরি খাদ্যাভ্যাস, বদভ্যাস, নেশা, শারীরিক পরিশ্রম, মেন্টাল স্ট্রেস, এই জিনিসগুলো বাদ না দিলে এই রোগগুলো, যেহেতু উচ্চ রক্তচাপের 95% কারণ আমাদের জানা নাই, তাহলে ধরেই নেওয়া হচ্ছে যে আমার স্বাস্থ্যবিধি এবং নিয়ম মেনে এই রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। আপনি যদি ওষুধও খান আর এই নিয়ম যদি না মানেন, ওষুধ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন না। কাজেই আপনাকে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। আপনার এই কথার মাধ্যমে আসলে রিস্ক ফ্যাক্টরগুলো চলে আসছে। একটু জানতে চাইবো যে আমাদের যুব সমাজ যারা অল্প বয়সে, তাদের মধ্যেও আসলে হাইপারটেনশনের সংখ্যাটা বাড়ছে। এর পেছনের কারণগুলো আসলে কি? একটা বলি যে জন্মগত কারণেই হতে পারে, যেটা আসলে তার কিছু করার নেই। যেমন ধরেন যে আমরা মায়ের পেটে যখন হার্টের ডেভেলপমেন্ট হয় তখন আমাদের যে ধমনির ডেভেলপমেন্ট হয়, তো ধমনির মহাধমনির আর্চ অফ দ্য আউট একটা জায়গা আছে, ওইখানে একটা শেলফের মতো হয় বাধা। এই বাধা যাদের আছে তাদেরকে বলি আমরা কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। এই বাচ্চা কিন্তু জন্মে থেকেই রক্তচাপ নিয়ে জন্ম নিচ্ছে। কাজে সব যে হচ্ছে না। তারপরে বংশগত কারণ আছে, বয়সের কারণ আছে, পুরুষ মহিলায় পার্থক্য আছে। তো ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছে, প্রথমে যদি বলি যে তাদের কোনো ধরনের খেলাধুলা নেই, তারা ইন্টারনেটে আসক্ত, খেললেও গেম খেলছে মোবাইলে, তারা মাদকে আসক্ত, তামাকে আসক্ত, বিভিন্ন ধরনের দ্রব্যে আসক্ত, তাদের স্ট্রেসটা খুব বেশি, তাদের খাদ্যাভ্যাসটা, বাবা মার রান্না তারা খাই না, বাসার যেটা, তারা বাইরের খাবার খাচ্ছে, লবণাক্ত খাবার খাচ্ছে, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে। তো এইগুলো হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য সব থেকে বেশি। আর একটা কারণ হয় যে প্রস্রাবের ইনফেকশন, এটা কারণেও হয়। আর বাকি যে কারণগুলো 5% জানা যায়, সেটা হচ্ছে কিডনির কিছু অসুখের কারণে, হরমোনের কিছু অসুখের কারণে, তারপরে হচ্ছে আপনার প্রেগনেন্সিতে মহিলাদের হচ্ছে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা যেটা বললাম, সেটা হচ্ছে ড্রাগসের কারণে, যে ব্যথার ওষুধ খাচ্ছে মানুষ, স্টেরয়েড ওষুধ খাচ্ছে, মহিলারা জন্ম নিয়ন্ত্রণের ওষুধ অনেক দিন ধরে খাচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া, তারপরে বিভিন্ন ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, সেগুলোর জন্য হচ্ছে। কাজে ওষুধ থেকেও একটা জিনিস আসতে পারে। তারপরে খাদ্যাভ্যাস, এবং কিছু মানুষ আছে দেখবেন যে তারা স্বাস্থ্যবান, মোটা ভুঁড়ি আছে, তাদের রাতে ঘুমের মধ্যে নাক ডাকে এবং দম বন্ধ হয়ে যায়। এদের দেখলে বুঝবেন কিভাবে, এরা সকালে উঠলে ঝিমঝিম ভাব, দিনের মধ্যে ঘুমাচ্ছে, এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া।
এদের কিন্তু খুব বেশি উচ্চ রক্তচাপ হচ্ছে, এবং এটা কিন্তু ওবেসিটির জন্যে। কাজেই উচ্চ রক্তচাপ যেমন জন্মগতভাবে হচ্ছে, এটা যুব বয়সে হচ্ছে, মাঝারি বয়সে হচ্ছে, বৃদ্ধ বয়সে হচ্ছে। 60 বছরের পরে যে ডাটাটা সেটা আমরা দিইনি, সেটা হচ্ছে 49%। তাহলে 60 বছরের উপরে 100 জনের দেখেন 49 জনের উচ্চ রক্তচাপ আছে, এবং এটা একটা মানুষ যখন অ্যাক্টিভ থাকে ঠিক সে সময়ে সেই পরিবারকে আঘাত আনে। যে স্ট্রোক হলে সেই পরিবারের অবস্থা চিন্তা করেন, অন্ধ হলে, হার্ট অ্যাটাক হলে, কিডনি বিকল হলে। কাজে এই জিনিসগুলো শুধুমাত্র আপনি প্রতিরোধ করে রক্তচাপ নিজেও মাপা যাচ্ছে এখন, অটোমেটিক মেশিন পাওয়া যায় এখন, যে ডাক্তারের কাছে যেতে হয় তা না। আর হচ্ছে যে অভ্যাসগুলো বদল করে ফেলা হচ্ছে। খাদ্যাভ্যাসটা খুবই ভালো, যে রান্না যেটা বলছিলাম মা বোনদের জন্য বলতে চাই, যে রান্নায় লবণ কতটুকু দিবেন এটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে একজন মানুষের জন্য 1 চা চামচ। কাজে একজন বাড়িতে যদি 4 জন লোক থাকে, সে সকালে রান্নার জন্য 4 চা চামচ লবণ ব্যবহার করতে পারবে সব রান্নায় সারাদিনের, সকল তরকারি এই 4 চা চামচ দিয়ে। তেল আমরা ডাক্তাররা বলে থাকি যে তেল বেশি খাবেন না। কতটুকু খাবেন, যে একজন মানুষের জন্য সর্বোচ্চ 750 ml, মানে 1.25 লিটার তেল মাসে। তাহলে 4 জনের মানুষের 3 লিটারের বেশি তেল খাওয়া যাবে না। চিনি দেখেন যে একজন মানুষ চা খাচ্ছে 10 কাপ, 10 কাপে চিনি কতটুকু যাচ্ছে, যে 1 চামচ চিনিতে যে ক্যালোরি যাচ্ছে, আপনি ভাতের সমান ক্যালোরি চলে যাচ্ছে। কাজেই এই যে আমরা অতিরিক্ত স্বাদ করে খাবারগুলো খেতে যাচ্ছি, এইটা খাওয়া যাবে না। বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রেগন্যান্সির একটা কথা বলছিলেন, আমরা একটি পরিসংখ্যান থেকে জানতে পারি যে আসলে প্রেগন্যান্সি ডেথের পিছনে আসলে উচ্চ রক্তচাপের একটা বড় একটা ভূমিকা থাকে। এই সম্পর্কে যদি একটু বলতেন। এটা শুধু যে মায়ের মৃত্যু তা না, শিশু মৃত্যু কিন্তু, যে 5 থেকে 10% প্রেগন্যান্সিতে রক্তচাপ এবং তার জটিলতা হানা দিতে পারে। তো প্রেগন্যান্সি কারণে আমরা যদি রক্তচাপ বলি কিভাবে, একটা হচ্ছে যে একজন মহিলার কখনোই ব্লাড প্রেশার ছিল না, গর্ভধারণের 20 সপ্তাহ পরে তার ব্লাড প্রেশার পাওয়া গেল, সেটাকে বলি আমরা জেস্টেশনাল হাইপারটেনশন, মানে গর্ভকালীন উচ্চ রক্তচাপ। কিন্তু তার এই উচ্চ রক্তচাপটা বিয়ের আগেও থাকতে পারে এবং গর্ভধারণের 20 সপ্তাহ আগেও থাকতে পারে, সেটাকে বলি আমরা ক্রনিক হাইপারটেনশন। এর সঙ্গে যদি তার প্রস্রাবে আমিষের পরিমাণ অ্যালবুমিন বেড়ে যায়, তখন আমরা প্রি এক্লাম্পসিয়া বলি। যখন আরও খারাপ পর্যায়ে যায়, যে রোগীর খিঁচুনি হয়, বিভিন্ন অর্গান ডিসফাংশন হয়, জীবন ঝুঁকিপূর্ণ হয়, তখন আমরা এক্লাম্পসিয়া বলি। আবার উচ্চ রক্তচাপ বেশি থাকতে থাকতে রক্তগুলো ভেঙে যায়, লিভারের এনজাইম বাড়ে, রক্তের অনুচক্রিকা কমে যায়, সেটাকে বলি হেল্প সিনড্রোম। কাজে এই যে কন্ডিশনগুলো বললাম, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, তার ক্রনিক রক্তচাপ, প্রি এক্লাম্পসিয়া, হেল্প সিনড্রোম, এগুলো সবগুলি মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হতে পারে। শিশু মারা না গেলেও তার ওজন কম হতে পারে, সে আগে ডেলিভারি হতে পারে, তার অন্য অর্গান ডিসফাংশন হতে পারে। কাজে গর্ভকালীন সময়ে তার নিয়মিত চেক আপে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সময় কিন্তু সব ওষুধ খাওয়া যায় না, হাতে গোনা 3-4টা ওষুধের বেশি দেওয়া যায় না। কাজে এটা চিকিৎসকের পরামর্শে একদম নিয়মিত থাকতে হবে। তার কিন্তু ডেলিভারিটাও 37 সপ্তাহে করা লাগতে পারে, এবং অনেকে প্রি এক্লাম্পসিয়া প্রিভেনশনের জন্য অ্যাসপিরিন গ্রুপের ওষুধ দিয়ে থাকেন ডাক্তারের পরামর্শে। তো এগুলো দিয়ে যে আপনার অনাগত বাচ্চা যে আসবে তার স্বাস্থ্য এবং নিজের জীবন ঝুঁকি কতটা আছে, এটার জন্য নিয়মিত গর্ভকালীন সময়ে রক্তচাপটা পরীক্ষা করা উচিত। আমরা একটু চিকিৎসায় আসব। যিনি আসলে উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদেরকে আপনারা কিভাবে শনাক্ত করেন এবং কি ধরনের চিকিৎসা তাদের দিয়ে থাকেন? একদম যদি সঠিক রক্তচাপ বলি, অ্যাডাল্টের 120/80-র নিচে, 120 থেকে 140 এই রেঞ্জটাকে আমরা নর্মাল বলি, আরেকটু বলি হাই নর্মাল। যখন 140-90-এর উপরে চলে যায় তখন আমরা বলি গ্রেড 1 হাইপারটেনশন। তো ধরেন আমারই হলো, তখন আমার যদি এই 140-90-এর উপরে থাকে, এবং আমার যদি ডায়াবেটিস থাকে, আমার যদি ব্রেনের অসুখ থাকে, আমার যদি হার্টের অসুখ থাকে, আমার কিডনির অসুখ যদি থাকে, আমার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমাকে ওষুধ শুরু করতে হবে। না হলে আমরা গ্রেড 1-এ সাধারণত বলি যে জীবনযাত্রাটা পরিবর্তন করে দেখেন। সেই জীবনযাত্রার পরিবর্তনটা আমরা কি বলে থাকি, যে একজন মানুষের ওজন যদি 1 কেজি কমে, তার 1 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমে। সে যে ধরনের খাবারের কথা বললাম, শাকসবজি, ফল, মাছ এবং স্বাস্থ্যকর খাবার খেলে 11 ব্লাড প্রেশার কমতে পারে। সে যদি লবণ বাদ দেয় খাবারে, 5 ব্লাড প্রেশার কমতে পারে। সে যদি ফল খায়, যদি ডাক্তারের নিষেধ না থাকে, তাহলে 4 ব্লাড প্রেশার কমতে পারে। সে যদি প্রতিদিন 30 মিনিট হাঁটে, তাহলে 4 ব্লাড প্রেশার কমতে পারে। সে যদি মদপান আর ধূমপান বাদ দেয়, তাহলে 4 কমতে পারে। এই 6টা যে স্বাস্থ্যবিধি মানলে তার কিন্তু ব্লাড প্রেশারটা কমে আসবে। যখন দেখা যাচ্ছে যে 3 থেকে 6 মাসের মধ্যেও তার ব্লাড প্রেশার কমলো না,
তখন আমরা ওষুধ শুরু করি। কিন্তু গ্রেড 2 যেটা 160-100-র বেশি, তাকে আমাদের প্রথম থেকেই ওষুধ শুরু করতে হয়। আর যেটা গ্রেড 3 180-110-এর উপরে, তাকে প্রথম থেকে ওষুধ দেওয়া হয়। এবং ওষুধের পাশাপাশি এই স্বাস্থ্যবিধিটা আমরা স্ট্রিক্টলি ফলো করতে বলি, এবং ব্লাড প্রেশারের টার্গেটটা যে 3 মাসের মধ্যে তার টার্গেটে আসতে হবে। সেই টার্গেটটা হচ্ছে যে 18 থেকে 65 বছর বয়স যদি হয়, তাহলে আমরা বলি 130-80-র মধ্যে রাখতে হবে। যদি 80 বছর 65 থেকে 80 হয়, তখন বলি আমরা 140-80-র মধ্যে রাখতে হবে। যদি 80 বছরের উপরে হয়, তাহলে একটু বেশি বলি 140 থেকে 150, নিচেরটা 80-র নিচে। তো এই মাত্রাটা আসতে কিন্তু 3 মাস সময় লাগতে পারে। কিন্তু ওষুধ খেলে যেটা হয়, বেশিরভাগ মানুষ ওষুধ খেয়ে প্রেশার কন্ট্রোল হয়ে গেলে আর ওষুধ খায় না, ওষুধ বদলিয়ে ফেলে। কিন্তু তার বুঝতে হবে যে আমার কোনো কারণ জানা নাই, ওষুধ খেয়ে আমার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে ছিল। কাজেই ওষুধ এবং আমার জীবনযাত্রা, এটা আমাকে পালন করতে হবে। অনেকে দেখবেন যে ব্লাড প্রেশার বাড়লে তেঁতুল খাওয়া শুরু করছে, যে তেঁতুল খেলে ব্লাড প্রেশার কমে যাবে। আসলে তেঁতুলের সাথে গবেষণায় এখন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি, কারণ তেঁতুলের মধ্যে পটাশিয়াম থাকে, সে কিছুটা নিচের প্রেশার 2, 4, 5 কমাইতে পারে। কিন্তু যে খুব বেশি ব্লাড প্রেশার বেড়ে গেল, তখন আপনি সারাদিন ভরে তেঁতুল খুঁজলেন, তেঁতুল লবণ দিয়ে খেলেন, এতে আরও ক্ষতি হতে পারে। লবণ দিয়ে খাচ্ছে, অবশ্যই। এক্স্যাক্টলি, খুব সুন্দর বলছিলেন। কিন্তু যদি প্রেশার বেড়ে যায়, ইমিডিয়েটলি কমানোর কোনো ওয়ে আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে আগুন লাগলে পেট্রোল ঢালা যায় না, তো পানি ঢালতে হবে। প্রথম হচ্ছে কুল ডাউন, যে প্রথম মাত্রাটা হচ্ছে যে 20/10 কমাইতে হবে। ধরেন একজনের 220 হয়ে গেল, তার কিন্তু 140 আনতে হবে না। তার যদি প্রথম ধাক্কায় 20 আর 10 কমে, তাহলে কিন্তু তার 50% ঝুঁকি কমে যাচ্ছে অ্যাটাকগুলোর। আচ্ছা, তো সেটা কেমন, সে জাস্ট রেস্ট নিলে, চিন্তামুক্ত থাকলেই কিন্তু কমে যাবে। কিন্তু তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এর মাঝখানে দোকানে যেয়ে কোনো ওষুধ খাওয়া যাবে না। কারণ স্ট্রোকের সাথে যদি হয় ব্রেনের, তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোলের নিয়ম একরকম। যদি আপনার অন্য ম্যালিগনেন্ট হাইপারটেনশন, তার এক নিয়ম। হার্টের অসুখের সাথে যদি হয়, তার এক নিয়ম। কিডনির অসুখের সাথে হলে তার এক নিয়ম। প্রেগনেন্সির সাথে হলে এক নিয়ম। ডাক্তার ঠিক করবেন যে এই প্রেশারটা কোন ক্লিনিক্যাল সেট আপে। যেমন শুধু ব্লাড প্রেশার যদি এইরকম বাড়ে 180-100-র বেশি, আমরা বলি সেটা হাইপারটেনসিভ আর্জেন্সি, সেটা হাসপাতালে যেতে হবে এবং ওষুধ মুখে খেয়েই কন্ট্রোল হবে। কিন্তু হাইপারটেনসিভ এমার্জেন্সি যেটা, এর সাথে যদি ব্রেনের সমস্যা, চোখের সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা হয়, সেই ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইনজেক্টেবল ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু যেখানে ইনজেক্টেবল ওষুধ নাই, সেখানে বাকি নিয়ম ম্যানেজ করে চলতে হবে। কাজেই চিকিৎসার ব্যাপারটা চিকিৎসকের হাতে ছেড়ে দিতে হবে। স্যার আরেকটু জানতে চাবো যে আপনি লক্ষণের কথা বলেছেন, কোন দৃশ্যমান লক্ষণ পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে তো এখনো যেহেতু ওই সচেতনতা তৈরি হয়নি, সেক্ষেত্রে কি এমন কোনো বিষয় আছে কিনা যাতে একজন ব্যক্তি বুঝতে পারবে যে তিনি কোনো ধরনের সমস্যায় ভুগছেন এবং তাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত? প্রথমত তার বুঝতে হবে যে আমি এটা ঝুঁকির মধ্যে আছি কিনা, যে আমার বাবা মার আছে, ভাই বোনের আছে, তার একটু সাবধানে থাকতে হবে। বাবা মার ডায়াবেটিস আছে, আমার ডায়াবেটিস আছে, তার সাবধানে আছে। তার নিয়মিত একটা ব্লাড প্রেশারের রেকর্ড করার অভ্যাস থাকতে হবে। এখন যেগুলো মানুষের সিমটম বলে, যেমন বলাই হচ্ছে যে মাথার রক্তনালীর প্রেশার যদি বাড়ে, তাহলে কেউ বলে যে ঘাড়টা কেমন লাগছে, ঘাড়ের পিছনে ব্যথা হচ্ছে, মাথার পিছনে ব্যথা হচ্ছে, চোখে যাচ্ছে, ঘাম লাগতেছে, বমি বমি ভাব লাগছে, মাথা ঘুরাচ্ছে, পড়ে যাব, দুর্বলতা। এগুলো কিন্তু ভেগ সিমটম, যে এটা মানেই যে ব্লাড প্রেশারের সিমটম তা কিন্তু না। আচ্ছা, কিন্তু এরকম হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ জটিলতা নিয়ে আসে, সেটাই আমরা কি সিমটম হিসেবে গণ্য করি। আর একটু জানতে চাইবো যে আমাদের দেশে আপনি বলছিলেন যে এক একজনের এক এক ধরনের জায়গা থেকে সে হাইপারটেনশনে ভুগছে, আমাদের দেশে কোন ধরনের সমস্যাটা খুব বেশি পরিলক্ষিত হয়? আমাদের দেশে তো বললাম প্রথমে যে আমরা ভৌগোলিক যে অবস্থানে আছি, কারণ আমাদের খাদ্যাভ্যাসটা, আমাদের জেনেটিক কারণে, আমাদের বয়সগত কারণ, সব দেশে এটা, লিঙ্গগত কারণে, এগুলো কিন্তু আমাদের হাতে নাই। কাজে আমাদের দিক থেকে যে কিডনির একটা সমস্যা, যে প্রস্রাবের ইনফেকশন, এটা আমরা গণ্য করতে চাই না, এটা হয়। কিডনির রক্তনালীগুলো সংকুচিত থাকে, সেটা হয়। কিডনিতে সিস্ট থাকে, সেটা থেকে হয়। তারপরে যে হরমোন যেগুলো বলছিলাম, যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, থাইরয়েড গ্ল্যান্ডের, পিটুইটারি গ্ল্যান্ডের, এই হরমোনগুলোর কারণ হয়। কিন্তু কারণ জানা যাচ্ছে মাত্র 5% মানুষের। কারণ মানুষ আসছেই কম। হ্যাঁ, মানে এটা জানাই যায় না। বিশ্বের উন্নত বিশ্বেও 5%-এর বেশি কারণ জানা যায় না। 95% মাল্টিফ্যাক্টোরিয়াল ধরে নেওয়া হয়, যে আমরা যতগুলো বললাম যে এই কারণে হতে পারে। যেমন খাদ্যাভ্যাসের মধ্যে আমরা লবণটাকে খুব প্রাধান্য দিই, তেলটাকে প্রাধান্য দিই, চিনি ছাড়া কিন্তু খাবার হয় না,
না, আমাদের অলসতা বেশি, আমরা অফিসে কায়িক কাজ পরিশ্রম করছি, করছেন। বসেই থাকি, যে আমাদের যে একটু হেঁটে আসা উচিত বা হাঁটা উচিত অফিসে যাওয়ার আগে বা দোকানে যাওয়ার আগে, বাসায় ফেরার আগে একটু হাঁটা, রাতে একটু হাঁটা, এই হাঁটার অভ্যাসটাই নেই। কারণ আপনি যেখানেই যাবেন, হয় রিক্সা আছে, নয় অটো আছে, আপনি ডাক দিলেন চলে গেলেন। চলে গেল। কিন্তু ওই রকম যদি হতো যে আপনার প্রাত্যহিক কিছু হাঁটার ব্যবস্থা আছে, শারীরিক পরিশ্রমের ব্যাপার আছে, মানসিক ব্যাপারটা কিন্তু, যে আমরা মনের ব্যাপারটায় জোর দিচ্ছি না, মন কিন্তু হৃদরোগের জন্য সবচেয়ে বড় জিনিস। কাজেই আপনার ঘুমটা দরকার, আপনার মনের শান্তি দরকার, পারিবারিক শান্তি দরকার। কিন্তু আমাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা খুব বেড়ে যাচ্ছে। এই Exactly. প্রতিযোগিতা কিন্তু বাচ্চাদের মধ্যেও বেশি। ওর একটা খেলার জায়গা নাই, ওর গান বাজনা বিতর্কের জায়গা নাই, ওর শুধু পড়ো পড়ো, ফার্স্ট হইতে হবে, Even এই জায়গায় যেতে স্কুলগুলোতেও হবে, খেলার মাঠ থাকছে নাই। না। ওর খাবারটা দেখেন, সব খাবারগুলো কিন্তু মা বাবা বা আত্মীয় স্বজনই দিচ্ছে। এই চকলেট থেকে শুরু করে, বার্গার থেকে শুরু করে, ড্রিঙ্কস থেকে, Chips, ও কিন্তু এটাই অভ্যস্ত হয়ে যাচ্ছে। কাজে এমন একটা পরিস্থিতি আমরা যাচ্ছি যে আমরা হয়তো অনেক কিছুর মানে উন্নত হচ্ছে, যেমন কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক রোগ কিন্তু একদম কমে আসছে। আমাদের দেশে এখন 70% মৃত্যু হচ্ছে অসংক্রামক ব্যাধি, মানে এই মেটাবলিক ডিজিজগুলো। কাজে এটাকে যদি এখনই প্রিভেন্ট না করা যায়, যে সারা বিশ্বের যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, তারা 2025 সালের মধ্যে অসংক্রামক মৃত্যুকে 25% নামানোর টার্গেট, আমরা কিন্তু 70% আছি। আচ্ছা, কাজে এই বিশাল জনগোষ্ঠীর এই বিশাল চিকিৎসার ভার নেওয়া সম্ভব না প্রতিরোধ ছাড়া। স্যার আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে। উচ্চ রক্তচাপ নিয়ে কথা হচ্ছে, যে আপনার রক্তচাপ সঠিক উপায়ে মাপুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হন। আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, আপনার যত ধরনের নেশা আছে সেটাকে আজ থেকে ছেড়ে দিন। আপনি শারীরিক পরিশ্রম করার চেষ্টা করেন, মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করেন, নিয়মিত ঘুমান এবং স্বাস্থ্য জানার চেষ্টা করুন, যে আমার স্বাস্থ্য একটু জানি অন্য কিছু জানার মাধ্যমে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা। এই বিষয়ে আজকে আমরা কথা বলছিলাম আসলে উচ্চ রক্তচাপ নিয়ে। আশা করছি যে উচ্চ রক্তচাপ নিজেদের ভিতর থেকে নিজেরা যাতে আমরা সচেতন হই উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে এবং প্রতিরোধ করতে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও এবং কালবেলা এবং বায়োফার্মাকে।